আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে বললেন জামাতের আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। পরে তিনি বন্যা কবলিত বাঁশখালী উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে জামাতের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা রয়েছে। জানাবো, জুলাইয়ের পক্ষে শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি বললেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা পুরোপুরি বাস্তবায়ন না হয় এবং মানুষের প্রত্যাশা পূরণের ব্যর্থতার দায় স্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা উদ্বোধনী সভায় তিনি এমন মন্তব্য করেছেন। জানাবো, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেলাল হোসেন প্রকাশ সুমনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলাকায় সুমনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিরুদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত সুমনের দুটি সন্তান রয়েছে। ১৫ বছর ধরে তিনি বিদেশে অবস্থান করছিলেন। এদিকে সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ মরদেহ। কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় ৩টি অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলের দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরী দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজাছড়া সংলগ্ন সাগর এলাকা থেকে পৃথকভাবে ভাসমান অবস্থায় 3টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো, হাসিনাকে ফিরে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই বললেন শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন যে ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার ঘাটতি নেই। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমাদের প্রচেষ্টায় আমি কোনো ঘাটতি দেখি না, প্রক্রিয়াটি চলমান রয়েছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে, পাবনায় সার্জিস আলম। আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সার্জিস আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসিনাকে ফিরে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই বললেন শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন যে ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি এবং কার্যক্রম চালাচ্ছে বিএনপি সরকার। তিনি জানিয়েছেন যে বিএনপি মনে করে যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরদেরকে যে কোনো মূল্যে আবার বাংলাদেশে ফেরত আনতে হবে। সরকার মনে করে বর্তমান যারা দায়িত্বশীল জায়গা থেকে ক্ষমতায় রয়েছে তাদের এটি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে যদি এভাবে চলতে থাকে, যদি ভারতের হিন্দুত্ববাদীরা এই ধরনের কার্যক্রম চালায়, তাহলে ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে পারে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তিনি বলেন, বিএনপি সরকার সর্বাত্মকভাবে পালিয়ে থাকা স্বৈরাচারের দোসর ফ্যাসিস্টদের দেশে ফিরিয়ে এনে তারপর যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে এবং তারা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পালিয়ে যা স্বৈরাচারদের যে কোনো মূল্যে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। এ অবস্থায় পালিয়ে যা স্বৈরাচারের দোসরেরা তারা কোনো কিছুই করতে পারবে না, কারণ তাদের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আমরা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন প্রকাশ সুমনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় সুমনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হন। নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ার শিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত সুমনের 2টি সন্তান রয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায় যে সুমন বিগত 15 বছর থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন। গত 1 বছর পূর্বে তিনি পরিবার নিয়ে দেশে ঘুরে যান। বুধবার বিকেলের দিকে সশস্ত্র সন্ত্রাসীরা তার দোকানে এসে তাকে লক্ষ্য করে আতর্কিত গুলি চালায়। এতে মাথা এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন মারা যায়। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমেছে। এই ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানিয়েছেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং কী কারণে কিংবা পূর্ব শত্রুতার জেরে কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেসব বিষয়ে আমরা বিস্তারিত সব তথ্য আসলে জানার চেষ্টা করছি। এসব বিষয় নিয়ে খুব দ্রুতই আপনাদেরকে পরবর্তী আপডেট জানানো হবে। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের ঘটনা কারো জন্যই কাম্য নয়। আমরা মনে করি এসব ঘটনাগুলো আমাদের সবার জন্যই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রবাসে বাংলাদেশিরা যে অনিরাপত্তায় বসবাস করে সেটি আবারও তাকে দেখে প্রমাণিত হলো। আমাদের প্রবাসীদের ব্যাপারে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে। তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে সরকারকে আরও দ্রুত গতিতে কাজ করতে হবে বললেন জামাতের আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ 8টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি। পরে তিনি বন্যা কবলিত বাঁশখালী উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে জামাতের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সরবরাহ সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের সময়। তিনি আরও জানিয়েছেন, আমরা জানি এটি অনেক বড় প্রকল্প, বাস্তবায়নের সময় লাগবে, কিন্তু আন্তরিকতার সঙ্গে কাজ করলে সেই অগ্রগতি দৃশ্যমান হওয়া উচিত। জনগণ সেটি দেখতে চায়। চট্টগ্রামে জলবদ্ধতা প্রসঙ্গে জামাতের আমির বলেছেন যে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন এলাকায় পানি উঠে যায়। এ অবস্থায় চট্টগ্রামের এই পানি সংকট নিয়ে অবশ্যই আমরা অনেক বেশি চিন্তা ভাবনা করছি। দেখা যাক চট্টগ্রাম নিয়ে আরও কতটা এগিয়ে যাওয়া যায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করে তারপর অপেক্ষা করার জন্য জানিয়েছেন। তিনি বলেন, খুব দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাছাড়া ভারতের হিন্দুত্ববাদীরা যেভাবে আসলে কার্যক্রম শুরু করেছে সেটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপে ভেসে এলো 3 মরদেহ। কক্সবাজারে টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় 3টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ও বিকেলের দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরী দ্বীপ এবং সদর ইউনিয়নের বাজারছড়া সংলগ্ন সাগর এলাকা থেকে পৃথকভাবে ভাসমান অবস্থায় 3টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান যে মরদেহগুলো দীর্ঘদিন সাগরে ভাসমান থাকায় সেগুলো অর্ধগলিত অবস্থায় ছিল। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহগুলো মিয়ানমারে চলমান সংঘাত
সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিদের মধ্যে থাকতে পারে। পাশাপাশি আরও নতুন করে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বলা হয়েছে যে যেভাবে আসলে কার্যক্রম চালানো হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনিতেই নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত হয়েছে 15 জন। নারায়ণগঞ্জের 2,500 জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। এই সংঘাতে এক যুবক নিহত হয়েছে এবং এছাড়াও আরও আহত হয়েছে অন্তত 15 জন। অবস্থায় নারায়ণগঞ্জে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের সংবাদ প্রতিনিধি নিশ্চিত করেছে যে সেখানে থেমে থেমে এখনো সংঘর্ষের ঘটনা ঘটছে। সারা দেশ জুড়ে বিএনপির সরকার ক্ষমতা আসার পরই দেশ জুড়ে নানাবিধ সমস্যার আরও ব্যাপক আকারে সৃষ্টি হচ্ছে। অবস্থায় শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না।